হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল SSDL ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকের 1 থেকে 10 নম্বর যে স্কুল রয়েছে তাদের পরিমিতির অঙ্কের সমাধান নিয়ে। তোমরা নিশ্চিতভাবে আগের ভিডিওতে ত্রিকোণমিতির যাবতীয় যা সমস্যা ছিল, যে অঙ্কগুলো ছিল 1 থেকে 10টা স্কুলে, তার সমাধান তোমরা পেয়েছো। আশা করি ওই ভিডিওটি তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে খুব ভালো ভূমিকা নেবে। তা আজকে আমি 1 থেকে 10 পরিমিতি স্কুলের যে অঙ্কগুলো রয়েছে তার ডিটেলস সমাধান তোমাদের দেখাবো। তা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছো তাদেরকে বলবো যে তোমরা এই কন্টেন্টগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ, তাই যদি ভালো লাগে, তোমাদের প্রিপারেশনের কাজে লাগে, তবে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা পুরনো স্টুডেন্ট রয়েছো তোমরা চেনা পরিচিত বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তাদের প্রিপারেশনও খুব ভালো হয়। তা দেখে নেওয়া যাক আজকের পরিমিতির অঙ্কগুলো কেমন আছে। তা প্রথমে যে তোমাদের 1 নম্বর স্কুল রয়েছে 378 পেজে, এই পেজের দেখো হিন্দি স্কুলের 14 দাগের 1-এর অঙ্কে কি বলেছে। প্রথমত বলি যে পরিমিতি অঙ্কগুলো তোমাদের ভাষা খুব ভালো করে বুঝতে হবে, কি দেওয়া আছে আর কি জানতে চেয়েছে। প্রথম যে অঙ্কটা রয়েছে, 2.8 মিটার ব্যাস বিশিষ্ট একটি বাঁধানো কূপে জলের গভীরতা 4 মিটার, 11.2 সেমি ব্যাস বিশিষ্ট পাইপ দিয়ে 12.5 মিনিটে সমস্ত জল বের করতে হলে মিনিটে কত বেগে জল পাম্প করতে হবে। তা প্রথমে দেখো যে জলটা জমা আছে তার আয়তনটা আমরা দেখে নেব, আর সেই জলটা সম্পূর্ণরূপে নির্গত করছে কত সময়ে, 12.5 মিনিটে। প্রথমে আমরা দেখে নেব যে কত আয়তনের জল আছে। দেখো কূপের হচ্ছে ব্যাস বলে দেওয়া আছে আর গভীরতা আছে, তাহলে এটাকে আমরা কেমনভাবে বা কোন সূত্রে এটা আমরা নির্ণয় করব, অবশ্যই লম্ববৃত্তাকার চোঙের মতো ধরে নেব। আর কূপটা তো চোঙের মতো শেপ হয় না। তাহলে প্রথমে যে 14 দাগের 1-এর অঙ্কে আরও কিছু কিছু জিনিস খেয়াল করতে হবে। রয়েছে কি ব্যাস, আমাদের প্রথমে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। যে কূপ যেটা রয়েছে সেই কূপের ব্যাসার্ধ কত, দেখো কূপের ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে বেটা 2.8 মিটার, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 2.8/2 মিটার। কেন ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে 2 দিয়ে ভাগ করলে চলে আসছে 1.4 মিটার। আর কূপের হচ্ছে জলের গভীরতা কত রয়েছে, 4 মিটার। কূপের জলের গভীরতা 4 মিটার। তাহলে জলের আয়তনটা কত পাবো, আমি আগেই বলেছি যে কূপটা দেখতে চোঙের মতো, সুতরাং কূপের জলের আয়তন চোঙের সূত্র নেব বেটা πr²h। পাই এলো, ব্যাসার্ধ রয়েছে 1.4 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, অর্থাৎ এক্ষেত্রে উচ্চতা হবে না, গভীরতা হবে ইন্টু 4 ঘন মিটার। এবার দেখো যেটা জানতে চেয়েছে যে কত মিনিটে কত বেগে জল পাম্প করতে হবে। তা আমি ধরে নিচ্ছি জলের বেগ হবে, জলের বেগ ধরি, জলের বেগ x মিটার পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে x মিটার জল বেরিয়ে যায়। তা এক্ষেত্রে দেখো পাইপ দিয়ে যে জলটা বেরোচ্ছে 12.5 মিনিটে, সেটা কিন্তু সম্পূর্ণ কূপের জল, কূপের জলটা সম্পূর্ণরূপে বেরিয়ে যায়। তাহলে আমরা এখন নির্ণয় করব 12.5 মিনিটে টোটাল কত জলটা বেরিয়ে যায়। তা দেখো 12.5 মিনিটে নির্গত জলের আয়তন সমান, যে জলটা নির্গত হচ্ছে পাইপ দিয়ে তার ব্যাস রয়েছে 11.2 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার রয়েছে, তাকে আমরা কি করব না মিটারে নিয়ে যাব। তা মিটারে নিয়ে গেলে এটা কি করব, দেখো সেমি ব্যাস রয়েছে, প্রথমত ব্যাস রয়েছে, আমরা ব্যাসার্ধে যাব। তাহলে দেখো ব্যাসার্ধটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা এবার কোন সূত্রে ইউজ হবে সেটা একটু বলে দিই। দেখো একটা পাইপ রয়েছে, এই যে একটা পাইপ, এটা দিয়ে জল নির্গত হচ্ছে, এর একটা ব্যাসার্ধ আছে,
এবার উচ্চতা আমরা কোনটা নেবো, এটা তো চোঙের মতো। দেখো যতটা তার হাইট, সেই হাইটের জলটা কিন্তু নির্গত হচ্ছে। এখানে যে এক্স মিটার পার মিনিট না, 1 মিনিটে এক্স মিটার জল নির্গত হচ্ছে, অর্থাৎ পাইপের দৈর্ঘ্যটা বলতে উচ্চতা চলে আসছে এক্স। ঠিক আছে, তাহলে কি আসছে দেখো, এক্ষেত্রেও আমরা সূত্রটা নেব পাই আর স্কোয়ার এইচ। তাহলে প্রথমে আমাদের পাই চলে আসছে, ব্যাসার্ধ কত আসবে, ব্যাস রয়েছে 11.2 সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি 11.2 সেন্টিমিটার হয় বেটা, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হয়ে যাবে এর অর্ধেক, অর্থাৎ 11.2/2 সেমি সমান কত, 2 5 10, 2 6 12, 5.6 সেন্টিমিটার। সেন্টিমিটারে রাখলে বেটা হবে না, কেন ওপরে অঙ্কগুলো আমরা মিটারে করেছি। তাহলে 5.6 এসছে কি সেন্টিমিটার, তাকে আমরা কোথায় নিয়ে যাব, মিটারে। সেন্টিমিটার থেকে মিটার বলতে 2 ঘর, অর্থাৎ 100 দিয়ে ভাগ হবে। সুতরাং এক্ষেত্রে চলে আসছে 5.6/100 তার হোল স্কোয়ার। এবার হাইটটা কত, পাইপের যে দৈর্ঘ্য, অর্থাৎ 1 মিনিটে কত, এক্স মিটার ইন্টু এক্স। এবার টোটাল কত মিনিটে জলটা বেরিয়ে যাচ্ছে, 12.5, এখানে 12.5 লেখা আছে, তাহলে ইন্টু 12.5 চলে আসছে ঘন মিটার। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে 1 মিনিটে, আর 12.5 মিনিটের জন্য 12.5 দিয়ে গুণ করলাম। এবার ব্যাপারটা বোঝা আছে, দেখো যে কূপের সমস্ত জল বেরিয়ে যাচ্ছে 12.5 মিনিটে, তাহলে 12.5 মিনিটে যে পরিমাণ জলটা নির্গত হচ্ছে, নিশ্চিত কূপে সেই পরিমাণ জলটা আমার জমা ছিল। সুতরাং তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুযায়ী এই যে জলটা নির্গত হচ্ছে, অর্থাৎ পাই 5.6/100 তার হোল স্কোয়ার ইন্টু এক্স ইন্টু 12.5, এটা কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, কূপে যে পরিমাণ জলটা ছিল, অর্থাৎ পাই 1.4 এর হোল স্কোয়ার ইন্টু 4। এখান থেকে এক্সের মানটা আমরা নির্ণয় করতে পারলে আমাদের অঙ্ক শেষ। তাহলে দুদিক থেকে পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্স ইকুয়াল টু কী চলে আসছে বেটা, দেখো ওপরে 1.4 দুইবার আছে, আর ইন্টু 4, 12.5 গুণ আছে বাম দিকে, তাহলে ডান দিকে ভাগ হয়ে যাবে। 5.6/100 দুইবার আছে, ডান দিকে গেলে ওটা উল্টাবে এবং দুইবার আসবে, অর্থাৎ 100/5.6 ইন্টু 100/5.6। এবার এটা ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ কাটাকুটি করতে হবে। তা দেখো এক্ষেত্রে একটা, দুটো, তিনটে পয়েন্ট তুললাম, এখানে একটা, দুটো, আচ্ছা, আর একটা পয়েন্টের জন্য উপরে আমরা একটা 10 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নিচে দুটো ছিল, নিচে তিনটে, ওপরে হচ্ছে দুটো, ব্যালেন্স করার জন্য আমরা নিচে একটা, ওপরে একটা 10 নিলাম। এবার কাটাকুটি করব, কি আসছে দেখো, 14×4=56, আবার 14×4=56, 4 25 100, আর এখানে একটা 4 ক্যান্সেল করলাম, 25 5 125, 5 20 100, 20 10 200, তাহলে এক্স ইকাল টু কত আসছে বেটা, 200। সুতরাং তাহলে আমরা জলের বেগটা কত পেয়ে গেলাম, অতএব জলের বেগ 200 মিটার পার মিনিট। দেখো অঙ্কগুলো অনেক বোঝার আছে, আমি প্রত্যেকটা পার্টে পার্টে যা রয়েছে সব বুঝিয়ে দিলাম তোমাদের, শুধুমাত্র তোমাদের একটু বারবার প্র্যাকটিস করতে হবে। অঙ্কগুলো ভীষণ সহজ, পরিমিতির অঙ্ক আমাকে অনেকেই হচ্ছে কমেন্টে জানিয়েছো, তাই সেই উদ্দেশ্যে তোমাদের বলবো এগুলো খুব বারে বারে প্র্যাকটিস করো। হ্যাঁ, এবার আসছি 14 দাগে 2 এর অঙ্ক, তোমাদের পাঠ্যপুস্তকের অঙ্ক। তা দেখে নাও কি বলেছে, 14 দাগে 2 এর অঙ্কে বলেছে, এক গ্রস দেশলাই বাক্সে একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত। দেখো এক গ্রস বলতে 12 ডজন, আবার 1 ডজন সমান 12টি, তাহলে এক গ্রসে কত থাকছে, 12 × 12, অর্থাৎ 144টি বাক্স। তাহলে দেখো এটা আমরা এইভাবে লিখে নিতে পারি, এক গ্রস সমান 12 ডজন, আবার 1 ডজন সমান যেহেতু 12টি থাকে, তাহলে 12 × 12 সমান 144টি। এবার দেখো 144টি বাক্সের আয়তন কত পাবো আমরা বেটা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে গুণ করবো, যেহেতু আয়তঘনক,
এক্ষেত্রে দেখো যে সব আমরা সেমিতে নিয়ে যাব, তা সেমিতে নিয়ে গেলে কি আসছে, 2.8 ডেসিমিটার ছিল তার দৈর্ঘ্য, হয়ে যাবে 28 সেমি। প্রস্থ ছিল 1.5, এটা হয়ে যাবে 15। আর 0.9 ছিল 0.9 ডেসিমিটার, সেটা হয়ে যাবে 9 সেন্টিমিটার। তাহলে টোটাল চলে আসছে ঘন সেমি। এটা তোমরা সেমিতেই করবে, তাহলে তোমাদের কাটাকুটি করতে সুবিধা হবে। অতএব একটি বাক্সের আয়তন কি হবে, 28 × 15 × 9 বাই 144 ঘন সেমি। কাটাকুটি করো, 3 4 12, 3 8 24, 3 3 9, 3 16 48। আচ্ছা, এবার 4 4 16, 4 7 28, 15 7 105 বাই 4, অর্থাৎ চলে আসছে 4 2 8, 4 6 24, 1 আছে মানে 0.25, 26.25। এবার কি বলেছে, যদি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হয় তাহলে তার উচ্চতা কত। যদি দেশলাই বাক্সের কি দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি, তবে উচ্চতা কি করে পাবো, আয়তনটাকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে, দৈর্ঘ্য প্রস্থের গুণফল দিয়ে ভাগ করব। অর্থাৎ একটা আয়তন ছিল 26.25, দৈর্ঘ্য আর প্রস্থ কত, 5 × 3.5 সেমি। 5 দিয়ে কাটাকুটি করো, বা পয়েন্ট একটা তুলে দিলে এখানে আসবে 100, আর এই পয়েন্ট তুললে ওপরে আসবে 10, একটা 10 ক্যান্সেল হয়ে গেল। 5 5 এ 25, 1 5 2 10, 5 5 এ 25, 5 7 এ 35, 5 1 5, 5 5 এ 25, অর্থাৎ 105। আবার 7 দিয়ে কাটাকুটি করলে 15 7 এ 105, তাহলে চলে আসছে 15/10 সেমি। এটা ভাগ করলে কত হবে, এটা 1.5 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা 14 দাগের 3 অঙ্কটা দেখে নেব। কি বলেছে, 4 সেমি ব্যাসার্ধে একটি তামার অর্ধগোলক, সেখান থেকে সর্বাধিক আয়তনের একটি গোলক কেটে নেওয়া হলো। যদি 1 ঘন সেমি তামার মূল্য 35 টাকা হয় তবে অর্ধগোলকটির অবশিষ্টাংশ তামার মূল্য কত। দেখো একটা তামা রয়েছে, তামার অর্ধগোলক রয়েছে। আমি ছবিটা আগে আঁকবো, ছবিটা আগে ক্লিয়ার করতে হবে। একটা অর্ধগোলক রয়েছে, এই একটা অর্ধগোলক রয়েছে বেটা, এই অর্ধগোলকটা আছে তামার তৈরি, তার ব্যাসার্ধ বলেছে 4 সেন্টিমিটার। এবার এখান থেকে সর্ববৃহৎ আয়তনে মানে সর্বাধিক আয়তনের একটি গোলক কেটে নিতে হবে। তা গোলকটা কেমন আসবে বেটা, গোলকটা নিশ্চিত এইরকমভাবে আসবে, সব থেকে বড় যে গোলক। তাহলে দেখো সেই যে গোলকের ব্যাস কার সঙ্গে সমান হবে, অর্ধগোলকের ব্যাসের সঙ্গে। অর্ধগোলকের ব্যাসার্ধ, এটা অর্ধগোলকের তো ব্যাসার্ধ। এবার কি দেওয়া আছে দেখো, 4 সেমি ব্যাসার্ধে একটি তামার অর্ধগোলক। প্রথমে আমি কি করব, তামার যে অর্ধগোলকটা রয়েছে তার আয়তনটা বার করে নিই, পরে পাটে পাটে আমি আসছি, কোনো অসুবিধে থাকবে না, সব কিছু যুক্তি তোমাদের বোঝানো হবে। তামার অর্ধগোলকের আয়তন, আচ্ছা গোলকের আয়তনের সূত্র আমরা জানি 4/3 πr3, অর্থাৎ ব্যাসার্ধের কিউব। যেহেতু অর্ধগোলক রয়েছে তাই 4/3 এর পরিবর্তে হবে 2/3, যেহেতু অর্ধেক। তাহলে দেখো 4 সেমি ব্যাসার্ধ রয়েছে, 2/3 পাই, ব্যাসার্ধ রয়েছে 4, তাহলে 4 এর কিউব ঘন সেমি। এবার যে গোলকটা আমরা কেটে নিচ্ছি সর্বাধিক আয়তনের, গোলকের ব্যাসার্ধ হবে, ভালো করে বোঝো, এই যে গোলকের ব্যাস সেটা কার সঙ্গে সমান, অর্ধগোলকের ব্যাসার্ধ সেটা কত, 4 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, 4/2 সেন্টিমিটার সমান 2 সেন্টিমিটার। বোঝা গেল, এই যে টোটাল এটা ছিল 4, কেন, এটা তো অর্ধগোলকের ব্যাসার্ধ, এটা দেওয়া আছে 4, তা অর্ধেক হচ্ছে ব্যাস, অর্থাৎ এইটুকু পার্ট হয়ে যাচ্ছে 2, পুরোটা ছিল 4, তা অর্ধেক 2। ঠিক আছে, তাহলে
গোলকের আয়তন কত হবে বেটা? গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র আসবে 4/3, ব্যাসার্ধ ক্ষেত্রে রয়েছে 4/3 পাই, ব্যাসার্ধ 2 অর্থাৎ 2 এর কিউব ঘন সেমি। এবার কি জানতে চেয়েছে? এই যে অর্ধগোলকটা আমি কেটে নিলাম, তা বাকি যে অংশটা পড়ে আছে, যেখানে আমি ডট ডট করছি, এই যে অংশটা, এই অবশিষ্টাংশের দাম চেয়েছে। তাহলে অবশিষ্টাংশ আগে আয়তনটা বার করে নিই। কেন? বলা আছে 1 ঘন সেমি, তামার মূল্য 35 টাকা। ঘন সেমি রয়েছে বলতে আয়তন। তাহলে অবশিষ্টাংশের আয়তন কি করব? প্রথমে যে অর্ধগোলকটা ছিল তার আয়তন থেকে, অর্থাৎ 2/3 পাই 4a কিউব, সেখান থেকে বাদ দেবো যে গোলকটা আমরা কেটে নিয়েছি, অর্থাৎ 4/3 পাই 2 এর কিউব, এত ঘন সেমি। কি কমন আসছে দেখো বেটা? কমন আসছে, আমরা এইভাবে নিতে পারি যে 2/3 পাই কমন নিতে পারি। তাহলে পড়ে থাকছে কি এখানে? 4 এর কিউব মাইনাস, তাই এখান থেকে 2/3 নিয়ে নিয়েছি বেটা, 2/3 পাই, তাহলে 4-এর মধ্যে একটা 2 রয়েছে, আর এখানে 2 এর কিউব। বোঝা গেল? ভালো করে বুঝবে যে 2/3 পাইটা আমি কমন নিয়েছি, তাহলে 2/3 বাইরে, 2/3 পাই যদি চলে যায়, 4 এর কিউব পড়ে থাকছে। আর 4 বলতে দুটো 2, একটা 2 তোমার বাইরে চলে এসছে, তাহলে এখানে একটা 2 আর এখানে 2 এর কিউব। তাহলে ভেতরটা কত আসছে দেখো? 2/3 পাই, 4 এর কিউব বলতে 64, 2 এর কিউব বলতে হচ্ছে তোমার 8, আর 8 2 16। তাহলে 2/3 পাই 64 থেকে 16 গেলে কত হবে? 14 থেকে 6 গেলে 8, আর 5 থেকে 1 গেলে 4, অর্থাৎ 48 2 96 পাই/3। আরও যদি কাটাকুটি করি, 3 3 9, 3 2 6, অর্থাৎ 32 পাই। এটাই হচ্ছে অবশিষ্টাংশের আয়তন। এবার তার মূল্য চেয়েছে, 1 ঘন সেন্টিমিটার তামার মূল্য 35 টাকা। তাহলে অতএব অবশিষ্টাংশের মূল্য কত হবে বেটা? 1 ঘন সেন্টিমিটারের দাম হচ্ছে 35 টাকা। তাহলে 32 পাই ঘন সেন্টিমিটারের জন্য নিশ্চিত বেশি হবে, অর্থাৎ গুণ হয়ে যাবে 32 পাই ইন্টু 35 টাকা। তাহলে 32 পাই বলতে 22/7 ইন্টু 35, 7 5 35। এবার দেখো 5 2 22 5 কত হচ্ছে? 32 ইন্টু 5 2 10, হাতে আছে 1, 5 2 10, 1 11, 11 দিয়ে গুণ করলে 11 2 22, হাতে 2, 11 3 33, আর 2 35, 3520, অর্থাৎ 3520 টাকা হচ্ছে অবশিষ্টাংশ যে ছিল তার মূল্য। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর স্কুল যে রয়েছে তোমাদের, সেই 2 নম্বর স্কুলের 14 দাগের 1 অঙ্কটা দেখে নেব। কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 7 সেন্টিমিটার এবং সমগ্র তলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেন্টিমিটার। তাহলে শঙ্কুটি ভূমির ব্যাসার্ধ কত? তা ধরে নিচ্ছি যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর সেন্টিমিটার। যেহেতু ত্রিজোগ উচ্চতা অর্থাৎ এল রয়েছে 7 সেন্টিমিটার, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর ইন্টু আর প্লাস এল। অতএব আমরা কি পেয়ে যাচ্ছি? পাই আর ইন্টু আর প্লাস এল বলতে রয়েছে 7 সমান, সেটা রয়েছে 147.84। ঠিক আছে, এখান থেকে আর এর মানটা আমাদের নির্ণয় করতে হবে, আর সেটাই অ্যান্সার হবে। তা দেখো, পাইটাকে উপায় নিয়ে যাব, আর পড়ে থাকছে, আর এর সঙ্গে আর গুণ করলে আর স্কোয়ার, আর 7-এর সঙ্গে আর গুণ হলে 7r। এখানে হচ্ছে 147.84, পাইটা এপারে এলে 7-এর 22। ঠিক আছে, এবার এটা কাটাকুটি করব। তা প্রথমে 2 কাটাকুটি করি, 2 11 22, 2 7 14, 2 3 6, দশমিক পড়ে গেল, 2 9 18, 2 2 4। এবার 11তে কাটাকুটি করব, 11 7 11 6 66, 7 আসবে, পয়েন্ট হলো, তা 7 এলে 11 7 77, আর 2 11 2 22। তাহলে চলে আসছে দেখো আর স্কোয়ার প্লাস 7r, আর ওটাই গুণ করে বাম দিকে আনবো। 7 দিয়ে গুণ করলে 7 2 14, হাতে 1, 7 7 49 থেকে 50, হাতে 5, 7 6 42, 5 47, দুটোর আগে পয়েন্ট আর সামনে মাইনাস, যেহেতু ডান দিক থেকে বাম দিকে এসছে। এবার এটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে।
তা মিডিল টার্ম করার জন্য আমরা কি করব, প্রথমে যে টার্মটা রয়েছে ডান দিকে ওটাকে ভাঙতে হবে, কারণ এখানে তো আর 1 রয়েছে আর স্কয়ারের সঙ্গে, আর দশমিক আছে বলে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তা দেখে নাও 4704 দশমিক ছাড়াই আমরা প্রথমে ভেঙে নেব। 2 দিয়ে ভাগ করলে 2 2 4, 2 3 6, 1 2 5 10, 2 2 4। এবার 2 দিয়ে গেলে 2 1 2, 2 1 2, 1 চলে যাচ্ছে মানে 15, 2 7 14, 2 6 12। আবার 2 যদি দিই 2 5 10, 2 8 16, 2 8 16। আবার 2 যাবে 2 2 4, 1 2 9 18, 2 4 8। আবার 2 দাও 2 1 2, 2 4 8, 2 7 14। এটা যদি আমরা 7 দিই 7 2 14, 7 1 7। আর ভাঙার দরকার নেই, এখান থেকে পাঠ করে নিতে পারবো। তা দেখো এখান থেকে আমি যদি নিই 21 আর 2 চলে আসছে 42, আর পড়ে থাকছে 7 2 14, 2 28, 2 56, 2 112, আর পাচ্ছি 112। এর একটা আগে যদি পয়েন্ট নিই আর এরও একটা আগে পয়েন্ট নেবো, কেন দুটোকে গুণ করলে দুটো সংখ্যার আগে পয়েন্ট আসবে। আর 11.2 থেকে তুমি 4.2 বাদ দাও, তাহলে দেখো পেয়ে যাচ্ছ 7, আর এখানে 7 রয়েছে, 7-এর জায়গায় ওটাকে বিয়োগ আকারে লিখবো, তাহলে পেয়ে যাচ্ছি r² প্লাস 7r এর পরিবর্তে লিখবো 11.2r মাইনাস 4.2r, আর এপারে আছে মাইনাস 47.04 ইকুয়াল টু 0। প্রথমটা থেকে এই প্রথম দুটো থেকে আমরা কি কমন নেবো, আর কমন নেবো। আর কমন নিলে আর প্লাস 11.2, এখান থেকে মাইনাস 4.2 কমন নাও, তাহলে পরে থাকবে আর প্লাস 11.2 ইকুয়াল টু 0। তাহলে বা আর প্লাস 11.2, আর এখানে এটা কমন নিলে আর মাইনাস 4.2 ইকুয়াল টু 0। আর দুটো সংখ্যা গুণফল 0, হয় এটা 0 নাহলে ওটা 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি আর প্লাস 11.2 ইকুয়াল টু 0, অথবা আর মাইনাস 4.2 ইকুয়াল টু 0, বা আর ইকুয়াল টু এই প্লাসটা উপরে গেলে মাইনাস 11.2, যেটা কখনোই সম্ভব নয়। তাহলে আর একটা অপশান পড়ে আছে আর ইকুয়াল টু 4.2। এবার তোমরা পূর্ণ বাক্যে উত্তরটা লিখবে কি, অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 4.2 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা 14 দাগের 2 অঙ্কটা দেখে নেব। কি বলেছে দেখো, একটি অর্ধগোলক ও একটি শঙ্কুর ভূমি ও উচ্চতা সমান। ভূমি বলতে ভূমির ব্যাসার্ধের কথা বলেছে। তাদের আয়তন অনুপাত আর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দুটো জানতে চেয়েছে। তা প্রথমে কি বলেছে দেখো, অর্ধগোলক এবং শঙ্কু রয়েছে, তাদের প্রত্যেকের ভূমির ব্যাসার্ধ একই এবং উচ্চতাও একই। তা ধরে নিচ্ছি শঙ্কু ও অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক, আর শঙ্কু ও অর্ধগোলকের উচ্চতা এইচ একক। এবার একটা কনসেপ্ট এখানে কাজে লাগাতে হবে। দেখো অর্ধগোলক, যদি আমি ছবিটা আঁকি, এটা অর্ধগোলক আছে, এই অর্ধগোলকের যেটাই হচ্ছে উচ্চতা আর সেটাই হচ্ছে তার কি ব্যাসার্ধ, অর্থাৎ আর ইকুয়াল টু এইচ। দেখো এটাই হচ্ছে অর্ধগোলকের উচ্চতা, আবার এটাই হচ্ছে কি অর্ধগোলকের ব্যাসার্ধ। সুতরাং আমরা এক্ষেত্রে পেয়ে যাচ্ছি আর ইকুয়াল টু এইচ, এটা আমরা কাজে লাগাবো। প্রথমে কি বলেছে যে তাদের আয়তনের অনুপাত, অতএব আয়তনের অনুপাত প্রথমে কি রয়েছে সেটা দেখতে হবে। প্রথমে রয়েছে কিন্তু অর্ধগোলক, তাহলে অর্ধগোলকের আয়তন কি হয় 2/3 পাই আর কিউব ইস টু, শঙ্কুর কি হবে আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো এখানে হচ্ছে তোমার আর কিউব আছে, অর্থাৎ 3টে আর, আমি তাকে লিখছি কীভাবে 2/3 পাই আর স্কোয়ার, আর একটা আর রয়েছে সেই আরের পরিবর্তে আমি কি লিখব এইচ ইস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। কেন এখানে একটা আরের পরিবর্তে এইচ লিখলাম, কেন অলরেডি আমরা পেয়ে গেছি আর ইকুয়াল টু এইচ। আর একটা গোলকের ক্ষেত্রে হয় 4/3 পাই আর কিউব, অর্ধগোলকের ক্ষেত্রে 2/3 পাই আর কিউব। তাহলে কি কি ক্যান্সেল হচ্ছে দেখো, পাই আর স্কোয়ার এইচ বাই 3, পাই আর স্কোয়ার এইচ বাই 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে পড়ে আছে 2 আর এখানে 1, তাহলে উত্তরটা চলে আসে 2:1। আর কি চেয়েছে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, অতএব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। দেখো অর্ধগোলক, অর্ধগোলক এক্ষেত্রে কি নিরেট বলা আছে, নিরেট বলা নেই,
তাহলে আমরা ফাঁপাগুলোকেই ধরে নিচ্ছি। আর এখানে তোমাদের যে উত্তরটা রয়েছে সেটা মিলবে যদি ফাঁপা ধরে নেওয়া হয়। তা ফাঁপাই ধরে নিচ্ছি। ফাঁপা একটা অর্ধগোলক আর শঙ্কু, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তা দেখো বক্রতলের ক্ষেত্রফলটা কি আসে, যে গোলকের ক্ষেত্রে সম্পূর্ণ গোলক হলে 4πr², আর যেহেতু অর্ধেক তাই হবে 2πr²। শঙ্কুর ক্ষেত্রে কি হয়, বক্রতলটা πr/l, πr/l কি ক্যান্সেল হয়ে যাচ্ছে বেটা, দেখো একটা করে পাই আর আর ক্যান্সেল হচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে 2r আর নিচে কি থাকছে 2r/l। দেখো 2r পড়ে থাকছে কেন, πr চলে যাচ্ছে, এখানেও πr চলে যাচ্ছে। তাহলে এবার কি করে করব, দেখো l সমান আমরা জানি কি √r² + h²। যদি শঙ্কু হয় তাহলে এইরকম ফিগারটা আসে, এটা l, এটা r, এটা h, সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2r/√r² + h², তাই তো। আবার দেখো আমরা কি জানি r আর h এর সঙ্গে সমান, তো r = h। তাহলে কি করব, যে 2r/√r² আছে, h এর জায়গায় যদি আমরা r বসিয়ে দিই r² চলে আসবে, যেহেতু h = r। তাহলে উপরে আসছে 2r, নিচে কি আসছে দুটো r², √2r²। তাহলে 2r/r² আছে, রুটের বাইরে এলে r আসবে, আর 2-এর মাথায় রুট, আর ক্যান্সেল হলো। 2-এর পরিবর্তে আমরা লিখতে পারি দুটো √2, আর নিচে আসছে একটা √2, ক্যান্সেল হয়ে গেলে √2/1 অর্থাৎ √2:1। তাহলে আয়তনের অনুপাত চলে আসছে 2:1, আর তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আসছে √2:1। এবার আমরা 14 দাগের 3 অঙ্কটা দেখে নেব। কি বলেছে দেখো, 11 সেমি পরিধি বিশিষ্ট 105 সেমি লম্বা টিউবলাইটের কাঁচ যদি 0.2 সেন্টিমিটার পুরু হয়, তবে 5টি টিউবলাইটের তৈরি করতে কত ঘনসেমি কাঁচ লাগবে। মানে হচ্ছে ঘনসেমি বলে তোমাকে আয়তনটা নির্ণয় করতে হবে। তা দেখো প্রথমে বহি পরিধি বিশিষ্ট বলেছে, অর্থাৎ বাইরের পরিধি কত বলেছে 11 সেন্টিমিটার। তাহলে বাইরে ব্যাসার্ধ আমার জানা নেই, সেটা ধরে নিচ্ছি আর সেন্টিমিটার। ধরি বাইরের ব্যাসার্ধ আর সেন্টিমিটার। অতএব দেখো টিউব রয়েছে, টিউবটাকে যদি আমরা কাটি শেপ করি তাহলে বৃত্তাকার অংশ পাবো। তাহলে এক্ষেত্রে পরিধি বলতে, বাইরের পরিধি বলতে সেটা তো বৃত্তাকার, তাহলে তার সূত্র চলে আসছে 2πr, সেটা রয়েছে 11। দেখে নিই বাইরে ব্যাসার্ধটা কত রয়েছে, r = 11/2, পাইর জন্য আমরা পাবো 7/22। তাহলে 11 2 22, তাহলে 7/4 সমান 4 1 4, 3 বলতে চলে আসছে 0.4, 7 28, 4 5 20, অর্থাৎ 1.5 সেন্টিমিটার হচ্ছে বহির ব্যাসার্ধ। অতএব অন্তর ব্যাসার্ধ কত হবে, তা ভালো করে দেখো, যদি এইভাবে টিউবটাকে কাটি তাহলে এইরকম একটা প্রস্থচ্ছেদ আমরা পাবো। বাইরেরটা বলা আছে কত 1.75, আর পুরু দেওয়া আছে 0.2। তাহলে ভেতরে ব্যাসার্ধ পেতে গেলে আমরা কি করব না, এই যে বাইরে ব্যাসার্ধটা আছে তার থেকে কতটা পুরু সেটা আমরা বাদ দিয়ে দেবো, দিলে কি পাবো অন্তর ব্যাসার্ধ পাবো। তাহলে অন্তর ব্যাসার্ধ চলে আসছে 1.75 - 0.2 সেন্টিমিটার, তাহলে কত আসছে 1.55 সেন্টিমিটার। এটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ। এবার প্রথমে আমরা কি করব, একটা টিউবের আয়তন বার করব, তাকে 5 দিয়ে গুণ করলে 5টা টিউবের আয়তন। অতএব 5টি টিউবের আয়তন, আগে একটা টিউবের আয়তন কত আসে, টিউবটা হচ্ছে চোঙের মতো, অর্থাৎ এক্ষেত্রে আয়তনের সূত্র আসবে πr², আর যেহেতু বহির ব্যাসার্ধ অন্তর ব্যাসার্ধ আছে এবং কাঁচটা হচ্ছে এই জায়গাতে আছে, তাহলে তার আয়তনটা কী করে পাবো, πr², প্রথমে বহির ব্যাসার্ধের স্কয়ার মাইনাস অন্তর ব্যাসার্ধের স্কয়ার, অর্থাৎ কীভাবে আসছে দেখো, পাই বহির ব্যাসার্ধ কত হয়েছে 1.75, তার হোল স্কয়ার মাইনাস ভেতরেরটা রয়েছে 1.55 এর হোল স্কয়ার ইন্টু এইচ রয়েছে কত, অর্থাৎ উচ্চতা রয়েছে লম্বা 105 সেমি, 105, আর যেহেতু 5টা রয়েছে তাহলে সামনে একটা 5 গুণ করে দিই, 5টা টিউবের আয়তন না, এত ঘন সেমি। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে,
পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম্যাটে ভাঙবো, একবার যোগ করবো একবার বিয়োগ করবো। তাহলে কি চলে আসছে 1.75 প্লাস 1.55 ইন্টু 1.75 মাইনাস 1.55 ইন্টু 105 ঘন সেমি। 5/7 পায়ের মান বসিয়ে দিলাম। এটাকে যোগ করলে কত আসবে? 5 আর 5 যোগ করলে 10, হাতে হচ্ছে 1, 7 5 12, একে 13, হাতে 1 2 আর 1 3, 3.3। এই জিরোটা লেখার দরকার নেই, ঠিক আছে? দশমিকের পর যেহেতু ডান দিকে রয়েছে, আর এটা বিয়োগ করলে চলে আসবে 0.2 ইন্টু 105। এবার কাটাকুটির সুবিধার্থে আমরা পয়েন্ট দুটোকে যদি আমরা তুলে দিই তাহলে চলে আসছে দেখো 100, কেন এর জন্য 10 এর জন্য 10 অর্থাৎ 100। তো 5 2 10, একটা জিরো ক্যান্সেল হলো। 5 এবার কাটাকুটি করবে 7 15 105, 5 2 10, 5 3 15, 2 11 22। তাহলে পড়ে থাকছে কত? 11 ইন্টু 3 বলতে 33 ইন্টু 33 অর্থাৎ 33 স্কোয়ার ঘন সেমি। তা 33 স্কোয়ার কত হবে? 3 স্কোয়ার বলতে 9, 3 3 9, 2 হচ্ছে 18, 8 হাতে হচ্ছে 1, 3 স্কোয়ার 9, 1 10, 1089 ঘন সেমি কাজ লাগবে। তাহলে 5টা টিউবলাইট তৈরি করতে কত ঘন সেমি কাজ লাগবে? 5টা টিউবলাইট তৈরি করতে 1089 ঘন সেমি কাজ লাগবে। এবার আমরা পরবর্তী স্কুল যেটা রয়েছে 3 নম্বর স্কুল, পেজ নম্বর 384, এই পেজের যে পরিমিতির অঙ্ক দেখো 14 দাগের 1 অঙ্কে, তার সমাধান এখন আমরা দেখব। কি রয়েছে? 70 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি অর্ধবৃত্তাকার পাতকে এমনভাবে ভাঁজ করা হলো যাতে ধারক ব্যাসার্ধ দুটি পরস্পর জুড়ে একটি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হয়। তাহলে শঙ্কুটির উচ্চতা ও পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? কি বলেছে? একটা অর্ধবৃত্তাকার পাত। তাই এক্ষেত্রে আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব হাতে নাতে যে যে শঙ্কুটা তৈরি হবে তার তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ কত হবে। প্রথমে দেখো, এই একটা অর্ধবৃত্তাকার পাত তোমাদের রয়েছে। এই অর্ধবৃত্তাকার পাতকে কেমনভাবে ভাঁজ করতে বলেছে? এই অর্ধবৃত্তাকার পাত মানে পাতটাকে এমনভাবে ভাঁজ করতে হবে যাতে ভাজক যে তার যে ব্যাসার্ধ দুটো রয়েছে সেই দুটো পরস্পর জুড়ে যায়। অর্থাৎ কেমন আসছে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ? এইরকমভাবে আসবে। ছবিটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। এইরকম ছিল অর্ধবৃত্তাকার পাত, তার ব্যাসার্ধ দুটিকে পরস্পর জুড়ে দিতে হবে, দিয়ে যে শঙ্কুটা তৈরি হবে। তাহলে দেখো, একটা রেড লাইন তোমরা দেখতে পাচ্ছ, এটা কি তির্যক উচ্চতা। এই তির্যক উচ্চতা কোনটা বলতো? আমি যদি ছেড়ে দিই তাহলে বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি যে অর্ধবৃত্তাকার পাতটা রয়েছে তার কিন্তু ব্যাসার্ধ, তাই তো? এটা আমি আবার একটু জোড়ার চেষ্টা করছি। দেখো শঙ্কুটা কিভাবে আসছে, এইভাবে শঙ্কুটা চলে আসছে আমাদের। আর একটা জিনিস বোঝার আছে, এই যে শঙ্কুটা তৈরি হলো তার যে ভূমির যে পরিধি সেটা কার সঙ্গে সমান? দেখো, এই যে অর্ধবৃত্তাকার পাত ছিল তার কিন্তু এই যে বক্র অংশে পরিধির সঙ্গে সমান। বোঝা গেল কি বললাম? আমি আরও একবার রিপিট করছি। এইভাবে শঙ্কুটা তৈরি করার পর দেখো কি চলে আসছে, বেটা একটু ভালো করে খেয়াল করো। এর যে তির্যক উচ্চতা, যেটা রেড সিম্বল দেওয়া আছে, রেড লাইন একটা করা আছে না, তির্যক উচ্চতা দেখো অর্ধবৃত্তাকার যে পাতটা ছিল তার ব্যাসার্ধের সঙ্গে সমান। আর এই যে পরিধি সেটা কার সঙ্গে সমান? অর্ধবৃত্তের যে বক্র অংশটা ছিল এই বক্র অংশটার সঙ্গে সমান। তাই এটাই কাজে লাগিয়ে এবার আমরা অঙ্কটা করব। দেখো, প্রথমে আমরা নির্ণয় করব যে শঙ্কুটির তির্যক উচ্চতা। প্রথমে কি লিখব? যে শঙ্কুটির তির্যক উচ্চতা হবে যে অর্ধবৃত্তাকার পাত রয়েছে তার ব্যাসার্ধের সঙ্গে সমান। সমান কি? অর্ধবৃত্তাকার পাতের ব্যাসার্ধ। তাহলে দেখো ব্যাস কত রয়েছে? ব্যাস রয়েছে বেটা 70 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 70/2 সেন্টিমিটার সমান 35 সেন্টিমিটার। এটা বললাম তির্যক উচ্চতা। বলতে সেটাকে আমরা কি দিয়ে লিখি? এল দিয়ে লিখি। এল
আর কি পাবো, তার হচ্ছে ভূমির ব্যাসার্ধটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর সেন্টিমিটার, অতএব শঙ্কুর যে ভূমিটা অর্থাৎ বৃত্তাকার অংশ তার পরিধি আমরা কি পেয়ে যাব 2πr, সেটা কার সঙ্গে সমান হবে, অর্ধবৃত্তের যে বক্র অংশটা ছিল, অর্ধবৃত্তের বক্র অংশ। তা দেখো একটা বৃত্তের পরিধি হয় 2πr আর অর্ধবৃত্তের পরিধি হয় πr, দুই থাকবে না, তাহলে পাই আর তার ব্যাসার্ধ কত রয়েছে 35। তাহলে দেখো পাই পাই ক্যান্সেল হয়ে গেলে আর ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 35/2 অর্থাৎ 17.5, বা এটা 35/2 থাক, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। 35/2। এবার কি জানতে চেয়েছে, উচ্চতা জানতে চেয়েছে, অর্থাৎ এইচ। শঙ্কুর উচ্চতা এইচ সেন্টিমিটার হলে আমরা কি জানি, এইচ সমান √L² - R², অর্থাৎ এল এর মানটা আমরা কত পেয়েছি 35, 35-এর স্কোয়ার মাইনাস আর বলতে 35/2 হোল স্কোয়ার। এবার দেখো দুটোতেই হচ্ছে 35-এর স্কোয়ার রয়েছে, তা যখন রুটের বাইরে যাবে স্কোয়ারটা উঠে যাবে, অর্থাৎ বেরিয়ে আসবে 35। আর কি পড়ে থাকছে রুটের মধ্যে, এখানে কিছু নেই মানে 1, আর এখানে 35 গেলে 1 আর 2 এর স্কোয়ার বলতে 4, তাহলে 1 - 1-এর 4 বলতে 3-এর 4, তার উপরে যদি আমরা রুট করি তাহলে 3-এর ওপর রুট আসবে আর 4-এর বর্গমূল থেকে একটা 2 বেরিয়ে আসবে। তাহলে উচ্চতা আমরা কত পেয়ে যাচ্ছি 35√3/2, 35√3/2। এবার কি জানতে চেয়েছে, এবার জানতে চেয়েছে যে তার পার্শ্বতলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি জানি πr/L। পাই বলতে 22/7, আর বলতে দেখো ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 35/2, আর এল বলতে আমরা পেয়ে গেছি 35 বর্গ সেমি। তাহলে দেখো কাটাকুটি করলে 7 5-এ 35, 2 11 22, তাহলে 11 5-এ 55 ইন্টু 35, এটাকে গুণ করতে হবে। তা গুণ করলে কত আসছে এখানে একটু দেখে নাও, 55 আর 35, 5 5-এ 25, 5 5-এ 25, 2 27, 3 5-এ 15, হাতে 1, 3 5-এ 15 একে 16, 5 7 5 12, হাতে 1, 6 2 8 একে 9, 1925 1925 বর্গ সেমি। এটাই চলে আসছে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। অঙ্কটা অনেক বোঝার আছে, আমি যেভাবে তোমাদের ছবির মাধ্যমে দেখালাম সেটা একটু নিজে বুঝবে, আর পরীক্ষা হলে পড়লে ডিরেক্ট এইভাবে করে দেবে, ঠিক আছে। এবার আমরা 2-এর অঙ্কটা দেখব। 14 দাগে 2-এর অঙ্কে কী রয়েছে দেখো, একটি লম্ববৃত্তাকার গুড়ির থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি আয়তকার কাঠের লক তৈরি করতে তাতে কত পরিমাণ কাঠ লাগবে এবং কত পরিমাণ কাঠ নষ্ট হবে যখন লম্ববৃত্তাকার কাঠের গুড়িটির দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার এবং ব্যাস হচ্ছে 16√2 সেন্টিমিটার। দেখো প্রথমে ছবিটা আমি আঁকবো, যে একটা লম্ববৃত্তাকার গুড়ি রয়েছে, এইরকম একটা লম্ববৃত্তাকার গুড়ি রয়েছে। আচ্ছা, প্রথমে আমরা গুড়ির আয়তনটা নির্ণয় করে নেব। দেখো লম্ব বৃত্তাকার গুড়ির আয়তন, তো এটা তো চোঙের মতো, তাহলে আয়তনের সূত্র কি হবে, পাই ব্যাসার্ধের স্কয়ার ইন্টু উচ্চতা, অর্থাৎ πr²h। তা কি কি রয়েছে দেখো, প্রথমে আমি লিখছি যে ব্যাসার্ধ রয়েছে 16√2, তাহলে ব্যাসার্ধ যদি 16√2 হয়, ব্যাস রয়েছে 16√2, তাহলে ব্যাসার্ধ কত হবে 16√2 অর্ধেক অর্থাৎ 8√2, আর এটা সেন্টিমিটারে রয়েছে। উত্তরটা মেলানোর জন্য মানে তোমাদের যে টেস্ট পেপারে উত্তরটা রয়েছে ডেসিমিটারে, তার জন্য আমি ডেসিমিটারে অঙ্কটা করব। তা আর উচ্চতা রয়েছে 24 মিটার, তাকে আমরা ডেসিমিটারে নিয়ে যাব। তাহলে প্রথমে কি আসছে পাই, পাই বলতে 22/7 ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। দেখো ব্যাস রয়েছে 16√2, তাহলে ব্যাসার্ধ হবে 8√2, 16√2 অর্ধেক,
8√2/10, কেন এটা রয়েছে সেন্টিমিটারে, ডেসিমিটারে গেলে 10 দিয়ে ভাগ করব। আর ব্যাসার্ধের স্কোয়ার হয় ইন্টু উচ্চতা, অর্থাৎ ঘুড়িটির দৈর্ঘ্য কত রয়েছে 24 মিটার, তাকে ডেসিমিটারে নিয়ে গেলে 10 দিয়ে গুণ করব, 24 × 10 ঘন ডেসিমিটার। এটাই হচ্ছে প্রথম যে মানে লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ি রয়েছে তার আয়তন, অর্থাৎ কত ঘন ডেসিমিটার কাঠ রয়েছে টোটাল। তাহলে এটাই ক্যালকুলেশন করলে কত আসছে দেখো, 22/7 ইন্টু 8কে 2 বার গুণ করলে 64, √2কে 2 বার গুণ করলে 10, √2কে 2 বার গুণ করলে 2, আর নিচে 10কে 2 বার গুণ করলে 100, ঠিক আছে। আর এদিকে থাকছে 24 × 10 ঘন ডেসিমিটার, একটা জিরো ক্যান্সেল হবে। তাহলে পড়ে থাকছে দেখো 22 × 64 আর 24 দিয়ে 48, তাকে আমরা ভাগ করব 70 দিয়ে। এটা ভাগ করলে তোমরা হচ্ছে করবে, তা ভাগফলটা কি আসছে আমি এখানে লিখে দিচ্ছি শর্টে, যে 965.49 ঘন ডেসিমিটার, প্রায় কেননা 485 এরকম করে আসবে, আমি সেখানে 2 ঘর পর্যন্ত অ্যাপ্রক্সিমেট করে নিলাম। 965.49 ঘন ডেসিমিটার, এই টোটাল হচ্ছে যে লকটা রয়েছে তার আয়তন। এবার দেখো এখানে কি করেছে, একটা হচ্ছে কম কাঠ নষ্ট করে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট আয়তকার কাঠের লক তৈরি করছে। আয়তকার কাঠের লক, তার ছবিতে কেমন হবে, এই যে বৃত্তাকার যে অংশটা আছে এখান থেকে কিন্তু বর্গাকার শেপ নেবে, বর্গাকার শেপ। তাই এই ছবিটাকে আমি বাইরে আঁকি, এইরকম একটা বৃত্তাকার অংশ ছিল, সেখান থেকে আমি বর্গাকার করছি, তাহলে কেমন আসবে দেখো, বর্গক্ষেত্রে কর্ণ যেটা আর বৃত্তাকার অংশের ব্যাস সেটাই। তাহলে কি পেয়ে যাব, যে আয়ত ঘনাকার কাঠের লগের যে বর্গাকার যে প্রস্থচ্ছেদটা, বর্গাকার প্রস্থচ্ছেদের কর্ণ সমান কি আসছে, তার ব্যাস, তার ব্যাসটা কত ছিল 16√2 সেন্টিমিটার, 16√2। অতএব বর্গাকার প্রস্থচ্ছেদের বাহুর দৈর্ঘ্যটা কত হবে, এটা বাহুর দৈর্ঘ্য কি জানি আমরা, যে কর্ণ সমান বাহু ইন্টু √2, √2টা কার সঙ্গে গুণ আছে 16-র সঙ্গে, তাহলে অ্যাকচুয়ালি বাহুটা চলে আসছে 16। অবশ্যই এটা সেন্টিমিটার, আমাদের করতে হবে কি ডেসিমিটার, তাহলে 16 সেন্টিমিটার সমান কি 16/10 ডেসিমিটার, 10 দিয়ে ভাগ করবো, তাহলে সেন্টিমিটার আগে ঘর অর্থাৎ ডেসিমিটারে চলে আসবে। এবার এই যে নতুন লকটা তৈরি হয়েছে আয়ত ঘনাকার, আয়তন কী হবে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, উচ্চতা কিন্তু একই থাকবে 240 ঘন ডেসিমিটার, 24 মিটার ছিল, তাকে আমাদের ডেসিমিটারে নিয়ে দেবো, অর্থাৎ 24 × 10 সমান 240। অতএব আয়ত ঘনাকার লগের আয়তন সমান কি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমিটা হচ্ছে বর্গাকার, তাহলে বর্গাকার বাহুর দৈর্ঘ্যটা 16/10, 16/10 × 16/10, এটা কি হলো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা কত রয়েছে 240 ঘন ডেসিমিটার। দেখো একটা জিরো ক্যান্সেল হবে, 16 × 16 মানে 256, তার সঙ্গে 24 গুণ করব, আর নিচে একটা 10 পড়ে থাকছে, 24 দিয়ে গুণ করলে কত হবে 256 আর 24, 4 6 24 হাতে 2, 4 5 20, 2 22 হাতে 2, 4 2 8 দিয়ে 10, আর 2 দিয়ে গুণ করলে 2 6 12 হাতে 1, 2 5 10, 1 11 হাতে 1, 2 2 4 1 5, অর্থাৎ 4 2 দিয়ে 4 1 6, চলে আসছে কত 6144, 6144/10, সুতরাং 614.4, 10 দিয়ে ভাগ করলে একটা আগে পয়েন্ট। তাহলে দেখো যে লকটা ছিল তার আয়তন আমরা পেয়েছি 965.49, আর আমরা সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে আয়ত ঘনাকার লকটা পেয়েছি 614.4
ঘন ডেসিমিটার। এবার আমাদের আরও একটা উত্তর জানতে চেয়েছে যে দেখো যে কত পরিমাণ কম কাঠ নষ্ট হচ্ছে, কত পরিমাণ কাঠ লাগবে এবং কত পরিমাণ কাঠ নষ্ট হবে। তাহলে এই পরিমাণ কাঠ কিন্তু আমাদের লাগছে। আর কত পরিমাণ কাঠ নষ্ট হলো, টোটাল ছিল 965.49, তার মধ্যে আমাদের কাজে লাগলো 614.4, বাকিটা হচ্ছে নষ্ট হচ্ছে। অতএব নষ্ট হওয়া কাঠের পরিমাণ টোটালটা আমাদের কত রয়েছে, 965.49 মাইনাস 614.4, যেটা আমাদের কাজে লেগেছে, ঘন ডেসিমিটার। তাহলে এটা বিয়োগ করলে কত আসছে দেখো, 965.49, সেখান থেকে বাদ দিচ্ছি 614.4, 9 0, 5 থেকে 4 গেলে 1, 6 থেকে 1 গেলে 5, আর 9 থেকে 6 গেলে 3, 351.09 ঘন ডেসিমিটার। তাই তো বেটা, 351.09 ঘন ডেসিমিটার। ঠিক আছে, এবার আমরা 14 দাগের 3 অঙ্কটা দেখে নেব। কি রয়েছে, একটি ধাতব গোলকের উপরিতল থেকে এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তবে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। তা কি বলেছে ছবিটাতে আমি ক্লিয়ার করব। একটা ধাতব গোলক রয়েছে, বড় একটা ধাতব গোলক রয়েছে, এই একটা বড় ধাতব গোলক, এর উপরিতল থেকে কিছু অংশ কেটে নিয়েছে। তা প্রথমে আগে আমি এই গোলকটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি বড় আর, যেহেতু এর পরেও একটা গোলক রয়েছে, ধরি বড় গোলকের ব্যাসার্ধ আর একক। অতএব আয়তনটা আমরা কত পাবো, 4/3 পাই r³ ঘন একক, এবং বক্রতলের ক্ষেত্রফল চলে আসবে বেটা 4 পাই r² বর্গ একক। তা কি বলেছে, এর উপরিতল থেকে কিছুটা অংশ কেটে নিয়ে একটা নতুন গোলক বানাবে। তা ধরো আমি এই টোটাল অংশটা কেটে নিলাম, সেই অংশটা দিয়ে আবার একটা নতুন গোলক বানিয়েছি, তার ব্যাসার্ধ ধরে নিচ্ছি ছোট আর। ধরি নতুন গোলকের ব্যাসার্ধ স্মল আর একক। কি কন্ডিশনে, এই যে নতুন গোলক তার বক্রতলের ক্ষেত্রফল আগের যে গোলকটা ছিল অর্থাৎ বড় গোলক তার বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। দেখো যে কোনো গোলক তার বক্রতলের ক্ষেত্রফল কি হয়, 4 পাই ব্যাসার্ধের স্কয়ার। তাহলে যে ছোট গোলকটা আমরা তৈরি করেছি তার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই স্মল আর স্কয়ার। এটা কার সঙ্গে সমান, বড় যে গোলকটা ছিল তার বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ 4 পাই আর স্কয়ার ছিল তার অর্ধেক বাই 2। তাহলে কি পেয়ে যাচ্ছি, 4 পাই ক্যান্সেল হলে কি পড়ে যাচ্ছে, স্মল আর ইকুয়াল টু r/√2। যেহেতু স্কোয়ার ছিল তাহলে 2 এর তো স্কোয়ার নেই, 2 এর মাথায় রুটটা চেপে গেল। এবার কি, এই যে নতুন গোলকটা তার আয়তনটা আমরা বার করব। অতএব নতুন গোলকের আয়তন সমান সূত্র কি, 4/3 পাই ব্যাসার্ধের কিউব, তার ব্যাসার্ধ কত আসছে r/√2 এর হোল কিউব ঘন একক। এবার কিসে অনুপাত চেয়েছে দেখো, কেটে নেওয়া অংশের আয়তন অর্থাৎ যে ছোট গোলকটা তার আয়তন ইস টু অবশিষ্ট গোলক, অর্থাৎ যে অংশটা পড়ে আছে এই যে উপরের অংশটা, এই অংশটার আয়তনের অনুপাত। তাহলে দেখো অতএব নির্ণেয় অনুপাত সমান কি পেয়ে যাচ্ছি, ছোট যে গোলকটা আমরা বানিয়েছি মানে কেটে নেওয়া অংশ 4/3 পাই R/√2 এর হোল কিউব ইস টু অবশিষ্ট বলতে টোটাল যে গোলকটা ছিল তার আয়তন কত, 3.5 পাই R³ সেখান থেকে আমরা বাদ দেবো কি, কোন অংশটা কেটে নিয়েছি, যে অংশটা কেটে নিয়েছি সেটা আবার নতুন গোলক ছোট গোলক, তার আয়তন কত 4/3 পাই R/√2 এর হোল কিউব। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে, দেখো
4/3 পাই আর কিউব বাই √2 কে যদি আমরা 3 বার গুণ করি কি আসবে, √2 কে আমরা 3 বার গুণ করছি, 2 বার গুণ করলে 2 আসবে আর সঙ্গে একটা √2, তাহলে এখানে চলে আসছে 2√2 এখান থেকে 4/3 পাই আর কিউব কমন যদি নিই এখানে কিছু নেই মানে 1, আর এখানে দেখো 1/√2 এর হোল কিউব, অর্থাৎ √2 এর হোল কিউব মানে কি 2√2, তাহলে 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব ক্যান্সেল হয়ে গেল, 1/2√2 এটা বিয়োগ করলে কী হবে, 2√2 সঙ্গে 1 গুণ করলে 2√2 মাইনাস 1/2√2, দুটো নিচে 2√2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে 1:2√2 - 1। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অনুপাত। এবার আমরা পরবর্তী যে স্কুল রয়েছে 4 নম্বর স্কুল, তার 14 দাগের 1 অঙ্কটা দেখে নেব। কি বলেছে দেখো, দুটি সমদৈর্ঘ্যের ধার বিশিষ্ট ঘনক রয়েছে, পাশাপাশি যুক্ত হয়ে একটি আয়তঘন তৈরি করলো। যদি আয়তঘনটির সমগ্র তলের ক্ষেত্রফল 360 বর্গ সেন্টিমিটার হয় তবে প্রত্যেকটি ঘনকের ঘনফল অর্থাৎ আয়তন নির্ণয় করতে হবে। কি বলেছে, দুটি ঘনক রয়েছে সমান ধার বিশিষ্ট, দেখো এইরকমভাবে দুটি ঘনক রয়েছে, তাদেরকে হচ্ছে পাশাপাশি যুক্ত করা হয়েছে, পাশাপাশি যদি যুক্ত করি তাহলে একটা আয়তঘন অবশ্যই পেয়ে যাব। ধরে নিচ্ছি যে ঘনকগুলো ছিল তাদের প্রত্যেকটা ধার হচ্ছে এ, তাহলে দেখো আমার দৈর্ঘ্য প্রস্থটা এ থাকলো, দৈর্ঘ্যটা দেখো বেড়ে হয়ে গেছে এ প্লাস এ, কেন এটা হচ্ছে এটাও এ সমান 2a, আর উচ্চতা কিন্তু একই রয়েছে সেটাও এ। ঠিক আছে, তা প্রথমে ধরে নিই যে ধরি প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য এ, এককটা কি রয়েছে সেন্টিমিটার, এ সেন্টিমিটার। অতএব আয়তঘনের দৈর্ঘ্য 2a সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে এ সেন্টিমিটার এবং উচ্চতা এ সেন্টিমিটার। ঠিক আছে, প্রস্থ হচ্ছে এ। এবার সমগ্র তলের ক্ষেত্রফল কত রয়েছে 360, প্রশ্নানুযায়ী সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি বেটা, 2 ইন্টু হোল থাকলো 2 হোল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ 2a ইন্টু এ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, আবার উচ্চতা ইন্টু দৈর্ঘ্য সমান রয়েছে 360। এবার এখান থেকে দেখো এর মানটা আমরা নির্ণয় করব, 2 ইন্টু 2a² প্লাস a² আর এটা আসছে 2a² সমান 360। ভেতরে কি আসছে, দুটো 4টে একে 5টা, 5টা a² 2 গুণ করলে 10a² সমান 360, 0 ক্যান্সেল হলো, এ সমান কত আসছে a² সমান 36 বলতে 6², এখান থেকে এ সমান 6, প্লাস মাইনাস 6 আছে, -6টা তো আমরা নেবো না বাহুর দৈর্ঘ্য যেহেতু। অতএব প্রত্যেকটি ঘনকের আয়তন, ঘনকের আয়তনের সূত্র আমরা কি জানি, বাহুর কিউব, বাহুটা পেয়েছি 6, 6-এর কিউব ঘন সেমি, তাহলে 6-এর কিউব বলতে 216 ঘন সেন্টিমিটার। অতএব আমাদের যেটা চেয়েছিল যে প্রত্যেকটি ঘনকের ঘনফল অর্থাৎ আয়তন সেটা কত চলে আসছে 216 ঘন সেন্টিমিটার। এবার আমরা 14 দাগের 2 অঙ্কটা দেখে নেব। কি বলেছে দেখো, 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় যদি 21 সেমি ব্যাসের 100টি গোলক সম্পূর্ণরূপে ডুবিয়ে দেওয়া হয় তবে জলতল কতটা উঠে আসবে। তা ধরে নিচ্ছি যে চৌবাচ্চার জলতল হচ্ছে h ডেসিমিটার উঠে আসবে। ধরি চৌবাচ্চার জলতল h ডেসিমিটার উঠে আসবে। তা দেখো কেমন ছবিটাতে আঁকলে আসছে, দেখো এইরকম একটা চৌবাচ্চা আছে মনে করো, এর এই পর্যন্ত জলটা পূর্ণ ছিল অর্ধেক, এই হাইট পর্যন্ত। এবার তুমি গোলকগুলোকে ডোবালে, হাইটটা বেড়ে ধর এই পর্যন্ত জলটা গেল, তাহলে এই যে হাইটটা বাড়লো সেটা কত সেন্টিমিটার, h ডেসিমিটার, সেন্টিমিটার নয় ডেসিমিটার বলেছে,
তাহলে এই যে এইচ ডেসিমিটার জল স্তম্ভের যে আয়তন সেটা কার সঙ্গে সমান হবে? যতগুলো গোলক আমরা ডুবিয়েছি তাদের মোট আয়তনের সঙ্গে সমান হবে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী। তাহলে প্রথমে আমরা এখান থেকে বার করব যে এইচ ডেসিমিটার জল স্তম্ভের আয়তন। অতএব এইচ ডেসিমিটার জল তলের আয়তন, এইচ ডেসিমিটার উচ্চতা বিশিষ্ট জলতলের আয়তন। তাই জলটা রয়েছে আয়তঘনে, তাহলে আয়তনটা আসবে আয়তঘনের সূত্র থেকে। তার সূত্রটা কি? দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। তা দেখো দৈর্ঘ্য কত রয়েছে 21 ডেসিমিটার আর প্রস্থ রয়েছে 11 ইন্টু উচ্চতা আমরা ধরে নিয়েছি এইচ ঘন ডেসিমিটার। এবার এটা কার সঙ্গে সমান হবে? 100টি যে গোলক ডুবিয়েছিলাম তাদের মোট আয়তনের সঙ্গে সমান হবে। এবার দেখ গোলকগুলি কত, ব্যাস কত রয়েছে 21 সেমি ব্যাস, তাহলে তাকে ডেসিমিটারে নিয়ে যাব। 100টি গোলকের আয়তন, দেখো একটা গোলকের আয়তন কি হয় 4/3 পাই, এখানে ব্যাসার্ধে কিউব, ব্যাস রয়েছে 21, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে বেটা? ব্যাস যেহেতু 21, ব্যাসার্ধ হবে 21/2। আচ্ছা 21/2 আগে আসছে, দেখো 21 সেমি রয়েছে, তাকে ডেসিমিটারে আনবো, অর্থাৎ 2.1 তাকে 2 দিয়ে ভাগ করব, এর হোল কিউব ঘন ডেসিমিটার। ব্যাপারটা বোঝা গেল যে 21 ছিল কি সেমি, ডেসিমিটারে আনলে 2.1 10 দিয়ে ভাগ করলে তার অর্ধেক করলে আমরা পেয়ে যাব ব্যাসার্ধ। অতএব এই দুটো তো সমান হবে। আচ্ছা সরি, এখানে 100 গুণ করতে হবে, অবশ্যই 100 গুণ করতে হবে, কেন 100টা গোলক রয়েছে, এটা তো একটা গোলক, ইন্টু 100 ঘন ডেসিমিটার। এটা বেরোলো একটা ঘনকের আয়তন, তার সঙ্গে 100 গুণ করতে হবে, তাহলে এই দুটো আয়তন সমান হবে। অতএব 21 ইন্টু 11 ইন্টু এইচ সমান 4/3 পাই 2.1/2 এর হোল কিউব ইন্টু 100। তাহলে এইচ সমান কত চলে আসছে 4/3, পাই বলতে 22/7, 21/2 হচ্ছে 3 বার লিখতে হবে যেহেতু কিউব রয়েছে, ইন্টু 100, আর এদিক থেকে নিচে চলে আসছে দেখো 21 আর 11। এবার কি আসছে দেখো, এই পয়েন্টটা যদি আমরা তুলে দিই, দুটো পয়েন্ট তুলছি, তাহলে 100 কেটে যাবে, কারণ নিচে 100 আসবে, কাটাকুটি করলে দেখো 7 3 21, 2 2 4, 11 2 22, আর 21 একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে দেখো এইচ সমান 2.1। তাহলে কত ডেসিমিটার জলতল উঠে আসবে? 2.1 ডেসিমিটার জলতলটা উঠে আসবে। এবার আমরা 14 দাগের 3 অঙ্কটা দেখে নেব। কি রয়েছে দেখো, একটি শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতার দৈর্ঘ্যের অনুপাত 4:5। শঙ্কুটির আয়তন 12,936 ঘন সেন্টিমিটার হলে ভূমির ব্যাসার্ধ কত হবে? তা দেখো প্রথমে যেহেতু উচ্চতা এবং তির্যক উচ্চতা অনুপাত 4:5 রয়েছে, আমরা একটা ধরবো 4x আর অপরটা 5x। ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 4x সেমি ও তির্যক উচ্চতা 5x সেমি, যেখানে অবশ্যই x গ্রেটার দ্যান 0। তাহলে আমাদের হচ্ছে সরি, এখানে ভূমির ব্যাসার্ধ নেই, রয়েছে উচ্চতা, এটা উচ্চতা হবে শঙ্কুর উচ্চতা, দেখো উচ্চতা রয়েছে 4x আর তির্যক উচ্চতা 5x। তাহলে আমরা ভূমির ব্যাসার্ধ কি পাবো? ভূমির ব্যাসার্ধ সমান রুট তির্যক উচ্চতা স্কোয়ার অর্থাৎ 5x এর হোল স্কোয়ার মাইনাস উচ্চতা স্কোয়ার অর্থাৎ 4x এর হোল স্কোয়ার, এত সেমি। তাহলে 5কে 2 বার গুণ করলে 25x স্কোয়ার মাইনাস 4কে 2 বার গুণ করলে 16x স্কোয়ার, 25 থেকে 16 গেলে 9 অর্থাৎ রুট 9x স্কোয়ার, 9 বর্গমূল 3, x স্কোয়ারের বর্গমূল x। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম 3x সেন্টিমিটার। আয়তন কত রয়েছে 12,936। আবার আমরা আয়তনের সূত্র কি জানি, 1/3 পাই ব্যাসার্ধের স্কোয়ার, ব্যাসার্ধ রয়েছে 3x, তাকে 2 বার লিখব, আর উচ্চতা কত রয়েছে 4x, সেটা পেয়ে যাচ্ছি 12,936। দেখো একটা 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে x রয়েছে 3 বার, x এর কিউব 12,936
দেখো এখানে 3 4 12 গুণ রয়েছে, এদিকে এলে ভাগ হবে, আর পাই বলতে 22-এর 7, এপারে এলে 7-এর 22। এবার কাটাকুটি করব, 2 6 12, 2 6 12, 2 4 8, 1 গেলে 2 6 12, আর 1 গেলে 2 8 16। 11 দিয়ে কাটাকুটি করি, 11 2 22, 11 5 55, 9 11 8 88, 8 এলে 11 8 88। 6 কাটাকুটি করি, 6 9 54, 6 8 48, 2 4 8, 2 9 18। অর্থাৎ কী পেয়ে যাচ্ছি দেখো, এক্সের কিউব সমান 49কে আমরা লিখতে পারি 7 × 7, আর একটা 7 রয়েছে, সমান কি 7 কিউব। তাহলে এক্স ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 7। কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। জানতে চেয়েছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। অতএব ভূমির ব্যাসার্ধ সমান, দেখো ব্যাসার্ধ আমরা পেয়ে গেছিলাম 3x, এক্সের ভ্যালু 7, তাহলে 3 × 7 সমান 21 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের আনসার। এবার যে পরবর্তী স্কুল রয়েছে 5 নম্বর স্কুল, তার পরিমিতির অঙ্কে দেখো 14 1-এর অঙ্কটা দেখে নেব। কি বলেছে, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথায় টোপরে ভূমির বাইরের দিকে ব্যাসার্ধ 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংটা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটার 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। তবে টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা কত? বাইরের দিকে মুড়েছে, অর্থাৎ 500 তলের ক্ষেত্রফলটা আমাদের আগে নির্ণয় করতে হবে। দেখো 1 বর্গ সেমির জন্য 10 পয়সা প্রয়োজন হয়, সেক্ষেত্রে টোটাল টাকা প্রয়োজন হয়েছে 57.75 টাকা। তাহলে এটাকে একটু গুছিয়ে যদি আমরা লিখি যে 10 পয়সার প্রয়োজন হয় 1 বর্গ সেমির জন্য। কি রয়েছে 57.75 টাকা সমান কত গো? 1 পয়সার জন্য কত হবে এখানে? 1-এর 10 বর্গ সেমি, আর 57.75 পয়সা রয়েছে, টাকা রয়েছে, তাকে আমরা পয়সায় করতে গেলে 100 দিয়ে গুণ, অর্থাৎ দুটো আগে পয়েন্ট আছে সেটা উঠে যাবে। 5775 পয়সার জন্য প্রয়োজন হবে 5775 × 1-এর 10 বর্গ সেমি, অর্থাৎ 577.5 বর্গ সেমি। এটা কোথায় লাগছে? বাইরে। সুতরাং 500 তলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 577.5 বর্গ সেমি। কি দেওয়া আছে আর? বাইরের দিকে ব্যাস রয়েছে 21 সেন্টিমিটার। তাহলে বাইরের দিকের ব্যাসার্ধ কত হয়ে যাবে? 21/2 সমান 10.5 সেন্টিমিটার। 500 তল বলতে পাই আর এল, তা তির্যক উচ্চতা এখানে দেওয়া নেই, সেটা আমরা ধরে নেব। ধরি তির্যক উচ্চতা এল সেমি, অতএব পাই আর বলতে ব্যাসার্ধ 10.5 × এল, সেটা দেখো পেয়ে যাচ্ছি 577.5। তাহলে এল সমান চলে আসছে 577.5। পাই বলতে 22-এর 7 ছিল, সেটা হয়ে যাবে 7-এর 22, আর 10.5টা নিচে ভাগ হয়ে যাবে, তাই তো? তাহলে এবার ক্যান্সেল করলে গিয়ে পয়েন্ট যদি আমরা ক্যান্সেল করি, 7 15 105, 11 2 22, 11 5 55, 2 11 2 22, 11 5 55। 15 কাটাকুটি করলে 15 3 45, 15 5 75, অর্থাৎ 35/2 সমান পেয়ে যাচ্ছি 17.5। এটাই হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। আর ব্যাসার্ধ রয়েছে কত? 10.5 সেন্টিমিটার। আর কি জানতে চেয়েছে? আর জানতে চেয়েছে টোপরটির উচ্চতা কত। অতএব টোপরের উচ্চতা সমান আমরা কি জানি? রুট তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধের স্কোয়ার। তির্যক উচ্চতা রয়েছে 17.5 তার হোল স্কোয়ার, আর ব্যাসার্ধ হচ্ছে 10.5 তার হোল স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙলে কী হবে? একবার 17.5-এর সঙ্গে 10.5 যোগ হবে, আর 17.5 থেকে 10.5 বিয়োগ হবে।
সুতরাং দেখো এটা যোগ করলে চলে আসছে 17 10 27 আর 0.5কে দুইবার যোগ করলে 1 অর্থাৎ 28। এটা বিয়োগ করলে চলে আসবে 7। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 28কে লিখতে পারি 7 × 4, আর একটা 7 রয়েছে, দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে আসবে, আর 4 বর্গমূল 2 অর্থাৎ 7 2 14 সেন্টিমিটার। তাহলে ত্রিযোগ উচ্চতা হচ্ছে কত? 17.5 সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে 14 সেন্টিমিটার। এবার আমরা 14 দাগের 2 অঙ্কটা দেখে নেব। কি বলেছে? একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার। তাহলে এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা কত? তা প্রথমে আমরা ব্যাসার্ধ ধরে নিই, পরে তাকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পেয়ে যাব। ধরি কি রয়েছে? লম্ব চোঙাকৃতি স্তম্ভের ব্যাসার্ধ r মিটার এবং উচ্চতা h মিটার। অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? 2πr/h। সেটা কত রয়েছে? 264 এবং πr² অর্থাৎ আয়তন রয়েছে 924 ঘনমিটার। আয়তনের সূত্র তো πr², যেহেতু লম্ববৃত্তাকার চোঙের মতো। এবার এখান থেকে আর এর মানটা বার করতে গেলে এই দুটোকে আমরা ভাগ করব। কীভাবে? দেখো, πr²h ভাগ করছি 2πrh দিয়ে, আর এদিকে 924কে ভাগ করছি 264 দিয়ে। বা তাহলে দেখো পাই ক্যান্সেল হবে, এইচ ক্যান্সেল হবে, দুটো আর ছিল, নিচে একটা আর ক্যান্সেল হয়ে গেলে r/2, 924/264। তাহলে r = 924/264, 2 ভাগ ছিল, সেখান থেকে আমরা 2 গুণ পেয়ে যাব। 2 দিয়ে কাটাকুটি করলে 2 1 2, 2 3 6, 2 দিয়ে 4, 132, 7 হয়ে যাচ্ছে 924। 7 2 14, হাতে 1, 7 3 21 22, 7 1 7 2 9, তাহলে পেয়ে যাচ্ছি 7। অতএব ব্যাস কত পেয়ে যাব? ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 7 × 2 মিটার সমান 14 মিটার। আর কি চেয়েছে? আর চেয়েছে উচ্চতা। তাহলে আর এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। এটা আমি 1 নম্বর দিচ্ছি, r = 7 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি রয়েছে দেখো? 2πrh, 2π বলতে 22 7, r বলতে পেয়েছি 7 × h সমান 264। তাহলে 7 7 ক্যান্সেল হবে, h = 264/2 আর 22 নিচে থাকবে। 11 2 22, 11 2 22, 11 4 44, 2 2 4 6 24। তাহলে পেয়ে গেলাম h = 6। অতএব কি দাঁড়ালো? যে লম্ব বৃত্তাকার চোঙাকৃতি যে স্তম্ভটা ছিল তার উচ্চতা হচ্ছে 6 মিটার আর ব্যাস হচ্ছে 14 মিটার। এবার 14 দাগের 3 অঙ্কটা কি বলেছে দেখো? একটি সমকোণী চৌপলের যে বাক্স রয়েছে তার দৈর্ঘ্য প্রস্থে উচ্চতা অনুপাত হচ্ছে 3:2:1। তার আয়তন দেওয়া আছে 384 ঘন সেন্টিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তা দেখো, এটাকে আমরা ধরে নিচ্ছি যে ধরি দৈর্ঘ্য হচ্ছে 3x আর এককটা কি রয়েছে? ঘন সেমি। তাহলে 3x সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 2x সেমি এবং উচ্চতা কত হবে বেটা? উচ্চতা হয়ে যাবে x সেন্টিমিটার, যেখানে অবশ্যই কি x > 0। কি রয়েছে এবার রয়েছে আয়তন। অথবা আয়তনের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান রয়েছে 384। তাহলে 3 2 6 আর 3টে x গুণ করলে x³ সমান 384, বা x³ সমান 384/6, 6 6 36 আর 2 হলে 6 4 24 সমান, সেটা আমরা কি পাই? 4³ অর্থাৎ x = আমরা পেয়ে যাচ্ছি 4। এবার কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে যে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল, তার সূত্রটা কি বেটা? 2 × দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য ধরেছি আমরা 3x, প্রস্থ হচ্ছে 2x, তবে প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এত বর্গ সেমি। তাহলে দেখো কি আসছে? 2 × 3 2 6 x², 2x², এখানে 3x²। তাহলে দেখো কি পাচ্ছি? 6 2 8 3 11 আর বাইরে 2 অর্থাৎ 22x² সমান 22 × x² বলতে 4² বর্গ সেমি, মানে 22 × 16, 16 দিয়ে গুণ করলে 16 2 32, হাতে থাকছে 3
16 দিয়ে 32, 3 35। তাহলে আমরা পেয়ে যাচ্ছি বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল বেটা 352 বর্গ সেন্টিমিটার।